আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের রাজনীতির আদু ভাই জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সাম্প্রতিক সময় ফ্রান্স গিয়েছেন। সত্য মিথ্যা জানি না, বাট আমরা যেটা শুনেছি যে তিনি ফ্রান্সের বেশ বড় মাপের একজন ব্যবসায়ী, তার সেখানে বিশাল বিনিয়োগ রয়েছে এবং ইউরোপের অন্যান্য দেশগুলোর বাইরে তিনি ফ্রান্সে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি সর্বশেষ বাংলাদেশে যে এসেছেন ক্ষমতায়, মূলত ফ্রান্স থেকে এসেছেন। তিনি যে টুকটাক চিকিৎসা করেন সেটা তিনি ফ্রান্সেই করেন। ফ্রান্সের একটা বিরাট কোম্পানি আছে ড্যানন, এরা ওই দই তৈরি করে। তো এরকম ড্যাননের সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি তিনি বাংলাদেশে করেছিলেন অনেক আগে, যেখানে ওই জমানাতে ডক্টর মোহাম্মদ ইউনূস 800 crore, ও মাই গড, এখন হয়তো যে সময়তে তিনি 800 কোটি টাকা বিনিয়োগ করে গ্রামীণ ড্যানন এই দইয়ের কারখানা প্রতিষ্ঠা করেছিলেন, সেটা এখনকার জামানাতে মিনিমাম 2000 কোটি টাকা হবে। সেই ব্যবসাটা লাটে উঠছে। তাহলে চিন্তা করুন যে একটা মানুষ কি পরিমাণ ধনসম্পদের মালিক হলে একটা সিঙ্গেল প্রজেক্টে 800 কোটি টাকা বিনিয়োগ করতে পারে। আবার ধরুন এইবার তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে তার 600 কোটি টাকার কর ছিল, এই 600 কোটি টাকার কর তিনি মকুব করে নিয়েছেন। অন্যদিকে গ্রামীণ ফোনে তার যে শেয়ার, তো গ্রামীণ ফোনে তার যে শেয়ার অনুযায়ী তার যে লভ্যাংশ, সেই লভ্যাংশ হিসেবে গ্রামীণ ফোন থেকে এই লভ্যাংশ হিসেবে 1200 কোটি টাকা তিনি নিয়ে নিয়েছেন এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে। এখন গ্রামীণ ফোনের একটা বিরাট অংশের মালিক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম, আর অন্য অংশের মালিক হলো টেলিনর কোম্পানি, নরওয়ের যে কোম্পানি, সেই মূল কোম্পানি, মাদার কোম্পানি টেলিনর। তো এই যে টেলিনর কোম্পানিটি আবার বাংলাদেশে কি করেছে, এই গ্রামীণ ফোনকে পাবলিক লিমিটেড কোম্পানি করেছে। তো পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে শেয়ার মার্কেটের অবস্থা ভালো না হওয়ার কারণে তারা যারা শেয়ার হোল্ডার রয়েছে, বাজার থেকে যারা শেয়ার কিনেছে গ্রামীণ ফোনের শেয়ার, তাদেরকে পর্যাপ্ত যাকে বলা হয় ডিভিডেন্ড, অর্থাৎ তারা যে লাভ করেছে সেই লাভ তারা নিতে পারছে না, বিকজ এটা প্রফিটেবল নয়। দ্বিতীয় যে সমস্যা সেটা হলো তাদের সঙ্গে বিআরটি এর একটা ঝামেলা আছে। বিআরটি এর তরঙ্গ বরাদ্দ নিয়ে, কল ড্রপ নিয়ে এবং অন্যান্য ট্যারিফ নিয়ে ভীষণ ঝামেলা। বিআরটি আনুমানিক প্রায় 6000 কোটি টাকা সেখানে গ্রামীণ ফোনের কাছে তারা দাবি করছে। দীর্ঘদিন ধরে এটা নিয়ে মামলা চলছে, মোকদ্দমা চলছে। তো বিআরটি যেটা বলছে যে এই কোম্পানিটি অসৎ, এদের চরিত্র ভালো না, এরা সরকারকে ট্যাক্স ফাঁকি দেয়, কাজেই আদালতের নির্দেশে বলা হচ্ছিল যে এই কোম্পানি মানে গ্রামীণ ফোন যতদিন না পর্যন্ত তার যারা শেয়ার হোল্ডার আছে, যারা বাজার থেকে শেয়ার মার্কেটে গ্রামীণ ফোনকে বিশ্বাস করে, রাষ্ট্রকে বিশ্বাস করে শেয়ার কিনেছে, তাদের ডিভিডেন্ড না দিচ্ছে, যতদিন পর্যন্ত তারা বিআরটি এর এই যে 6000 কোটি টাকা, এটা কম বেশি হতে পারে, জাস্ট আমি একটা ফিগার বললাম, এই টাকাটা পরিশোধ না করছে, ততদিন পর্যন্ত এটার লভ্যাংশ হিসাব করে এটার লাভ যা আসে, এটা যারা মূল মালিক, মেজর শেয়ার হোল্ডার, তারা তাদের ডিভিডেন্ড নিতে পারবে না। তো সেই অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শেয়ার আছে, সেই শেয়ারের এগেনস্টে যে 1200 কোটি টাকা ছিল, সেই টাকাটা ওখানে ফ্রিজ করা ছিল। উনি ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে সেই 1200 কোটি টাকা নিয়ে নিয়েছেন। কোনো আইনের তোয়াক্কা নেই, অথচ এই 1200 কোটি টাকা দেওয়ার আগে অন্যান্য সমস্যাগুলো সমাধান করার কথা ছিল।
এটা পেপার পত্রিকায় আসছে হালকাভাবে, কিন্তু যেহেতু তার ক্ষমতা ছিল, মবের ভয়ে তখন কেউ কথা বলেনি, যদিও আমি ওই সময়টাতে যথাসম্ভব কথা বলেছি। এইরকম একজন মানুষ যার বয়স এখন 86, 87, 88 বছর, এরকম, একে আমি রাজনীতির আদু ভাই বললাম। আদু ভাই বললাম এই কারণে যে অনেক আগের থেকে তার রাজনীতির প্রতি মানে তিনি আকর্ষণ তার ছিল, বা তিনি আকৃষ্ট ছিলেন। কিন্তু রাজনীতি করতে যে মেরুদণ্ড লাগে, যে বিরাট একটা যাকে বলে আত্মা লাগে, বিনিয়োগ করা লাগে, নিজের মানে প্লেটের খাবার নেতাকর্মীদের প্লেটে তুলে দিতে হয়, এরকম আত্মা ওনার কখনো ছিল না, এখনো নাই, কিন্তু তারপর তিনি হতে চাইতেন। আর এরকম চরিত্রের যারা মানুষ, তারা করে কি, কারো জুতা চাটে, কারো পা চাটে। আমাদের এই গতানুগতিক রাজনীতিতে ধরেন মন্ত্রী হওয়ার দরকার, এমপি হওয়ার দরকার, কিন্তু ওরকম যোগ্যতা নাই। এই জন্য হয় কি, দলের যিনি প্রধান, শেখ হাসিনা হন, তারেক জিয়া হন, খালেদা জিয়া হন, তাদের পা চাটতেই হবে, জুতো চাটতে হবে, ঝাড়ু দিতে হবে। এই কাজগুলো অনেকে করে কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটি বাংলাদেশে না করে সারা দুনিয়াতে তারা এই কাজটি তিনি করেছেন। করে সামহাউ মার্কিন ডিপ স্টেট হোক, অন্যভাবে হোক, যেভাবে হোক, তিনি ম্যানেজ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটি, প্রধান উপদেষ্টা রূপে তিনি অলঙ্কৃত করেছেন একেবারে বুড়ো বয়সে। এই জন্য আমি তাকে রাজনীতির আদু ভাই বলি বা বললাম। এর আগে আমি তাকে দাদু ভাই, ঠাদু ভাই বলেছি। দাদার মানে আমার দাদা জীবিত থাকলে হয়তো দাদা 100 বছর হয়ে গেছে, কিন্তু আমার বাবার সাথে তিনি অনেক সিনিয়র, এই জন্য তাকে দাদা ভাই হিসেবে আমি বলার চেষ্টা করলাম। আমার ছোট দাদার মতো তার হয়তো বয়স। তো এই বয়সে তিনি রাজনীতি করলেন। রাজনীতিতে এসে তার সারা জীবনের যে অর্জন, সেটি হারালেন। মানুষ এখন তাকে বিশ্বাস করে না, তাকে ঘৃণা করে, তাকে দুই চোখে দেখতে পারে না। এবং সারা বাংলাদেশের বহু মানুষ টকবগিয়ে ফুটছে কখন দাদু ভাইকে একটু আদর করবে, কখন আদু ভাইকে একটু যত্ন করবে, কখন তার যারা কিচেন ক্যাবিনেট যে লোকজন আছেন, তারা কি মরিচ দিয়ে এই দেশ জাতিকে রন্ধন করেছেন, কি মশলা দিয়ে তারা এই জাতিকে কাবাব বানিয়েছেন, এই জিনিসগুলো জনগণ এখন জানতে চায়। হন্যে হয়ে মানুষ খুঁজছে কিচেন ক্যাবিনেটে কি হতো, কারা কারা এই কিচেন ক্যাবিনেটের সদস্য ছিল, এবং ওখানে আসলে কি হতো, এবং এই লোকগুলো যে আমেরিকা দালাল হয়ে গেল, বা এই লোক যে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হয়ে গেল, স্বার্থ কী ছিল, তারা কি পেয়েছে, আর তারা সেই প্রাপ্তির বিনিময়ে এই দেশের কতটা সর্বনাশ করেছে, এগুলো নিয়ে এখন মানুষ চুলচেরা হিসাব করছে, বিশ্লেষণ করছে। প্রায় প্রতিদিনই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, জনরোষ বাড়ছে। এটা উল্কাপিণ্ডের মতো বাংলার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। মানুষের রাগ, উল্কা যেভাবে প্রবল বেগে বায়ুর যে স্তর রয়েছে, স্তর ভেদ করে এসে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয় সব কিছু, ওইরকম মানুষের রাগ উল্কার গতিতে ছুটছে, সারা বাংলাদেশে ছুটছে। এবং দাদু ভাই, আদু ভাই এবং তার যারা কিচেন ক্যাবিনেট, তাদের লোকজনের অন্যায় এবং অবিচার খুঁজছে, ছুটছে এবং খুঁজছে। তার বিরুদ্ধে মামলা করার জন্য একাধিক আবেদন, নিবেদন করা হয়েছে। তারপর মিছিল হয়েছে, মিটিং হয়েছে এবং হচ্ছে। সরকার আপাতত তাকে প্রোটেকশন দিচ্ছে, প্রাণান্ত চেষ্টা করছে, কিন্তু সরকার আসলে কতদিন এটা দিতে পারবে? এর কারণ হলো সরকারেরও একটা লিমিটেশন আছে, আর সরকারের সমস্যাগুলো কিন্তু ডে বাই ডে বাড়ছে। সরকার যে খুব সাধ্য হাতে তুলে দিচ্ছে তা নয়। এখন এই যে আমেরিকার সঙ্গে যে গোলামি চুক্তি হয়েছে, এই জন্য সবাই বলছে যে এখানে ডক্টর ইউনূস সরকার, এনসিপি, তারপর জামাত একেবারে মায়ের পেটের ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, একে অপরের সঙ্গে জড়াজড়ি করে পুরো এই চুক্তিটি তারা করেছে। জামাত অবশ্য বলার চেষ্টা করছে আমরা করিনি, আমরা জানি না, কিচ্ছু জানি না, কিন্তু এনসিপি এখন পর্যন্ত তেমন কিছু বলেনি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তো তার বলার কোনো ভাষা নেই, আর তারেক রহমান সাহেবও কিচ্ছু বলেননি। এবং যতই দিন যাচ্ছে তত বিএনপির বিরুদ্ধে এই
চুক্তি করা, এই চুক্তি করে ক্ষমতায় আসা, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দেশের ১২টা বাজানো নিয়ে মানুষ বিতর্ক করছে। এই বিতর্ক থাকবে না। এই বিতর্ক একসময় বিক্ষোভে পরিণত হবে। এবং এই যে বিএনপি, তার বাইরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অর্থাৎ যারা গৃহপালিত বিরোধী দল, জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হিসেবে আছে, যারা আমিদের সঙ্গে মামু হিসেবে আছে তারা, এবং ওই যে সরকারের মধ্যে যারা ইনু, মেনন, তারপরে আরেকজন ছিল কি বড়ুয়া, বিভিন্ন লোকজন, শেখ হাসিনার যারা লেসপেন্সার ছিলেন, এরকম বিএনপিরও বেশ কিছু লেসপেন্সার জুটে গেছে, যারা নামকাওয়াস্তে বিরোধী দল কিন্তু সরকারের অংশীদার। তারা নামকাওয়াস্তে বিরোধী দল কিন্তু বিএনপির যারা সবচেয়ে চাটুকার, সবচেয়ে দালাল, সবচেয়ে অথর্ব, সবচেয়ে অপদার্থ, সেই অপদার্থদের জুতো চাটার জন্য, সেই অপদার্থদের জুতো চেটে নিজেদের গদি রক্ষা করার জন্য এই ইনু এবং মেননের যে পচা ভার্সন, এই পচা ভার্সন বিএনপির মধ্যে ঢুকে গেছে। এরাও এই আমেরিকার এই চুক্তির পার্ট। ফলে কি হলো, মার্কিন এই চুক্তি নিয়ে প্রবল ঘৃণা ছড়িয়ে যাচ্ছে, প্রবল ক্ষোভ তৈরি হচ্ছে, টকবগিয়ে ফুটছে, এবং বিক্ষোভে ফেটে পড়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে। আর বিএনপির যারা প্রতিপক্ষ ঠিক এটা নিয়ে খেলাধুলার চেষ্টা করছে। ফলে এখন বিএনপি তার সঙ্গে সঙ্গে যারা মানে গৃহপালিত বিরোধী দল আছে, যারা বিভিন্ন নাটক করছে, সিনেমা করছে, বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করছে, সবাই অ্যাজ এ হোল মনে হচ্ছে তারা ইউনূসের ডান হাত, ইউনূসের বাম হাত, ইউনূসের মস্তিষ্ক, ইউনূসের পেট, মানে ইউনূসের যে পার্টস অফ স্পিচ আছে না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তদ্রূপ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ রূপে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন রূপে তারা, যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আছেন, সবাই অ্যাজ এ হোল, সবাই মিলে এখন সেই ইউনূসের মতোই, ইউনূসকে নিয়ে যেভাবে মানুষ ঘৃণা প্রকাশ করছে, সেইভাবেই তার প্রতি ঘৃণা প্রদর্শন করা হচ্ছে। আর এরই প্রেক্ষিতে জনাব আদুভাই তিনি ফ্রান্সে গেলেন। এখন ফ্রান্স থেকে তিনি কি আবার ফিরে আসবেন? যদি আসেন, ধরে নেবেন তিনি শক্তিশালী হয়ে আসবেন। এবং আপনার আমার কপালে আরও বড় বড় মার্কিন চুক্তি আছে, আরও বড় বড় ডোনাল্ড ট্রাম্পের মহিষের গুঁতো আমাদের কপালে আছে। আর যদি তিনি না আসেন, তাহলে চিন্তা করবেন যে এই যে একটা মেরুকরণ হলো, মার্কিন ডিপ স্টেটের একটা মেরুকরণ হলো, এই মেরুকরণটা টিকবে না। সেক্ষেত্রে আমরা দুর্ভোগের মধ্যে পড়ে যাব। থার্ডলি হলো, এই যে ওনার যে সকল লেসপেন্সার যারা ছিলেন এবং এখনও আছেন, তারা প্রতিটি লোক যে যেখানে আছেন, প্রত্যেকটা লোক জনরোষের শিকার হবেন, এবং মব কাকে বলে, কত প্রকার এবং কী কী, তারা হাড়ে হাড়ে টের পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।